তিনজন চিফ ইলেকশন কমিশনার গ্রেফতার হয়েছে, দেশের চিফ জাস্টিস গ্রেফতার হয়েছে, যেগুলো নজিরবিহীন। বিপ্লবের প্রত্যাশা পূরণ হওয়ার উত্তরটা খুবই কঠিন। আমরা এখনও 100% নিশ্চিত নই আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনের যে প্রস্তুতি সরকার নিচ্ছে সেটা কতটা ফেয়ার হবে। 1 বছর পূর্তিতে আমরা সেই সব ত্যাগী বীরদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রতি 5 বছর পর নির্বাচিত হয়ে যে সরকারই আসবে সেজন্য ফ্যাসিস্ট না হয়ে ওঠে, কর্তৃত্ববাদী না হয়ে ওঠে। বিপ্লবের 1 বছর পূর্তি হচ্ছে আগামী 5ই আগস্ট। তো বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে আপনার মূল্যায়ন কি? জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হচ্ছে। এটা বাংলাদেশের স্বাধীনতার পর আন্দোলন, সংগ্রাম, সরকার পরিবর্তনের ইতিহাসে এক যুগান্তকারী, অবিস্মরণীয় একটা ঘটনা জুলাই বিপ্লব। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, অত্যাচারী শাসকের বিরুদ্ধে জনতার অনেক সংগ্রাম আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে 24-এর অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনটা এটা একেবারেই খুব ব্যতিক্রম। এখানে কৃতিত্ব জনগণেরই আছে এবং সকল রাজনৈতিক দল যারা আওয়ামী দুঃশাসন বিরোধী ছিল তারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, ফাঁসিতে ঝুলেছে, কিন্তু সে আন্দোলনটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছাতে পারেনি প্রায় 15-16টা বছর। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষক, ছাত্র, শিশু, হকার, শ্রমিক, শেষের দিকে জুলাইতে এসে আন্দোলনটা এমন একটা সার্বজনীন রূপ লাভ নিল যেটা আর কোনো রাজনৈতিক দলের আন্দোলনে থাকেনি। কে এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাও মানুষ শনাক্ত করতে পারেনি। মানে এটার অভাবিতপূর্ণ জনগণের আন্দোলনের রূপ নিয়েছিল। সেজন্য আমরা এটাকে বলি এটা ব্যতিক্রমধর্মী আন্দোলন হয়েছে। এটা আমাদের একটা মূল্যায়ন যে বাংলাদেশের ছাত্র জনতা কোনো দুঃশাসন, কোনো অধিকার হরণকারীর বিরুদ্ধে যদি সত্যি ঐক্যবদ্ধ হয় তাহলে এরকম বিপ্লবী হয়। এই জন্য আমার মূল্যায়ন হচ্ছে যে এটা জনগণের একটা প্রত্যাশা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী নানান কালা কানুন দিয়ে সরকারি অত্যাচার নির্যাতন করেও এই আন্দোলনকে তারা পিষ্ট করতে পারেনি। অত্যন্ত দুঃসাহসী ভূমিকা রেখে আমাদের ছাত্র জনতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারই বার্ষিকী আমরা এখন সারা দেশবাসী পালন করছি। এই 1 বছর পূর্তিতে আমরা সেই সব ত্যাগী বীরদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা জীবন দিয়েছে। আল্লাহর কাছে তাদের শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করছি এবং আহত যারা হয়েছে তাদের দ্রুত সুস্থ হয়ে তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই বাংলাদেশ নির্মাণে তারা যেন শারীরিক, মানসিকভাবে সক্ষম এবং যোগ্য থাকে, আল্লাহর কাছে সেই সুস্থতার জন্য তাদের জন্য দোয়া করছি। এবং এটা প্রয়োজন ছিল এবং এটা মানুষের দীর্ঘ 17 বছরের অধিকার বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিক শোষণ, লুটপাট, ভিন্ন মতের উপরে দমন, রাজনৈতিক স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণ, যা কিছু হয়েছে, দুর্নীতি, দলীয়করণে একেবারেই বাংলাদেশটা যে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, সেই জনতার একটা বলতে পারেন যে গণবিস্ফোরণ, একটা আউটবাস্ট হয়েছে এই 5ই আগস্টে। এবং যার প্রেক্ষিতে তদানীন্তন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তার বোনকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিদেশে। এবং আন্দোলনটা এমন পর্যায়ে এসে চলে গেল 5ই আগস্টে এসে যে রাজধানীর বাইরে থেকে, ঢাকার সমস্ত প্রবেশ মুখ থেকে লক্ষ লক্ষ লোক গণভবনের অভিমুখে ঢুকছিল। তো গণভবনে তারা চলে আসবে। পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, ইভেন সেনাবাহিনী, তারাও তখন জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। এটা একটা অভাবিতপূর্ণ বিপ্লব। আমরা এভাবেই 5ই আগস্টের বিপ্লবকে মূল্যায়ন করি। এ সময়ের মধ্যে বিপ্লবের যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে কিনা বা আপনার কাছে কী মনে হয়? বিপ্লবের প্রত্যাশা পূরণ হওয়ার উত্তরটা খুবই কঠিন, কারণ আসলে এক কথায় যদি আমি বলি তাহলে সে প্রত্যাশা 1 বছরে যা আমরা করেছিলাম পুরাটা পূর্ণ হয়নি। তবে একটা তো অবশ্যই পূর্ণ হয়েছে যে ফ্যাসিস্টের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, অত্যাচারী শাসকের জগদ্দল পতন আমাদের বুকের অপর থেকে অপসারিত হয়েছে। এদেশের সমস্ত রাজনৈতিক দল, মত, ভিন্ন মত যারা পোষণ করত তাদের রাজনৈতিক অধিকার ছিল না, সমাবেশ করা যেত না। আমরা জামাত ইসলামী আমাদের অফিস খুলতে পারিনি, আমাদের নেতাদের ফাঁসি হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় কারাগারে আটকানো হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে,
আমরা সভা সমাবেশে বাড়িঘরে থাকতে পারিনি, 5টা লোক এক জায়গায় বসতে পারেনি। ফলে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা অন্তত এই একটা বছর যেসব অধিকার, সাংবিধানিক, রাজনৈতিক, মানবিক অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, এই একটা বছরে অন্তত এই সব অধিকারগুলো কিছুটা হলেও আমরা এনজয় করছি। মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছাতে পারছি, আমাদের কথা বলতে পারছি। 19শে জুলাইতে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ যে জাতীয় মহাসমাবেশ আমরা করলাম, এটাও তো আমাদের প্রত্যাশা ছিল। আমরা তো এই 17 বছর এটা করতে পারতাম, কিন্তু এই স্বৈরশাসক যে দুঃশাসন দিয়ে আমাদের দেশকে অক্টোপাসে আবদ্ধ করেছিল, এটা আমরা পারিনি। ফলে এই ধরনের প্রত্যাশাগুলো পূরণ হয়েছে। মানুষ অন্তত দুর্নীতিকে কিছুটা ভয় পাচ্ছে, দুর্নীতি মুক্ত আমরা হইনি। প্রশাসনের থেকে যারা ভোট কেটেছে, ভোটাধিকার হরণ করেছে, 3 জন চিফ ইলেকশন কমিশনার গ্রেফতার হয়েছে, দেশের চিফ জাস্টিস গ্রেফতার হয়েছে, যেগুলো নজিরবিহীন। ফলে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা, নির্বাচন, ইলেকট্রাল প্রসেসকে একটা দল, একটা সরকারের ইঙ্গিতে পরিচালনা করার কি শাস্তি, সব প্রত্যাশা পূরণ না হলে এটুক তো জনগণ টের পাচ্ছে। একটা বার্তা কিন্তু জনগণের কাছে ইলেকশন কমিশন বা নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের কাছে মেসেজটা কিন্তু চলে গেছে যে আইনের শাসন যদি দেশে থাকে আর শাসনের উপরে যদি কোনো কর্তৃত্ববাদী সরকার হস্তক্ষেপ না করে, তাহলে যারা অপরাধী তারা আইনের আওতায় আসবে। এটা একটা প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। তবে আমরা এখনও 100% নিশ্চিত নই যে আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনের যে প্রস্তুতি সরকার নিচ্ছে সেটা কতটা ফেয়ার হবে, কতটা নিরপেক্ষ হবে, কতটা সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তি থেকে মুক্ত হবে, ভোটাররা ঈদের মতো উৎসব করে নির্বিঘ্নে নির্ভয়ে তারা কেন্দ্রে যেতে পারবে, এটা আমরা এখনও 100% নিশ্চিত না। এই কারণে যে সরকার, আমরা ফিল করি, নিষ্ঠার সাথে একটা নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, একটা টাইমলাইন তারা ঘোষণা করেছে, কিন্তু এই 1 বছরে বারবার তার সামনে এসে নানান বাধা, নানান ষড়যন্ত্র, একটা অপশক্তি কিন্তু সেটা সৃষ্টি করার চেষ্টা করেছে। এই জন্য আমরা অরিড। তবে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদেরকে সহযোগিতা করছি। মেজর ইস্যুতে, সংস্কার ইস্যুতে ঐক্যমত্য করে কী করে আমরা জাতীয়ভাবে একটা ঐক্য তৈরি করে আমরা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে ইলেকশনটা আমরা করতে পারি, তাহলে হয়তো প্রত্যাশাটা পূরণ হবে। প্রত্যাশার তো কয়েকটা স্টেপ ছিল। প্রথম ছিল যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, ফার্স্ট লেভেল। সেকেন্ড, যে সরকার আসবে তারা যেন যে নতুন বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, দুর্নীতি মুক্ত, সুবিচার হবে জুডিশিয়ারিতে, অর্থনীতিতে লুটপাট হবে না, স্থানীয় সরকার প্রশাসনে, বিচার ব্যবস্থায়, বেকারত্ব দূরীকরণে, দারিদ্র্য বিমোচনে মানুষ ইনসাফ পাবে, এই সব আশা। এটা কিন্তু আফটার ইলেকশন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা থাকবে। ফলে সব প্রত্যাশা 1 বছরে পূরণ হয়নি। স্টেপ বাই স্টেপ যদি আমরা রাজনীতির পরিবর্তনের গতিধারাকে সঠিক পথে প্রবাহিত করতে পারি, তাহলে হয়তো বিপ্লবের প্রত্যাশাটা পূরণ হবে। তবে যদি এই প্রশ্নের উত্তর আমি একসাথে দিতে চাই, 1 বছরে সব প্রত্যাশা আমাদের এখনও পূরণ হয়নি। তো বিপ্লবের পর তো বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছেন, তো সরকারের সাফল্য বা ব্যর্থতা আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ব্যর্থতাও আছে, সাফল্যও আছে। সাফল্যের কথা তো, কিছু লুটপাটকারী, কিছু অপরাধী, খুনি, মানবতা বিরোধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। তাদের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল একটা, পরে আরেকটা সেকেন্ড ট্রাইব্যুনাল করে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা হচ্ছে, এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আশাবাদ ব্যক্ত করছে যে নির্বাচনের আগে অন্তত উল্লেখযোগ্য আসামিদের কিছু শাস্তি দৃশ্যমান হবে। দ্যাট ইজ অন কাইন্ড অফ সাকসেস, এটা এক ধরনের সফলতা। আবার নির্বাচন যারা দলীয় হুকুমে জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেই সব প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতার করা হয়েছে। যাদের ডিসি, ইউনো, এসপি বা নানান জায়গায় দায়িত্ব থাকাকালে এইগুলো হয়েছে, তাদের ব্যাপারে একটা পদক্ষেপ সরকার নেওয়ার চেষ্টা করছে। তারপরে রাজনৈতিক দলগুলোকে অন্তত একটা টেবিলে বসে একটা ঐক্যমত্য করার চেষ্টা এখনও তারা অব্যাহত রাখতে পারছে। গত রমজানে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, এসব ব্যাপারে জনগণ তো কিছু সাফল্যের কথা বলে। তারপর আন্তর্জাতিক নানান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, এগুলো কিন্তু কিছুটা
ঝুঁকি তৈরি করেছে। আমাদের রপ্তানি পণ্যের যে ট্যারিফ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটাও আমাদের তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে, আমাদের নতুন শিল্প বিনিয়োগ কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি করেছে। তো এটাও আমরা বলবো যে সরকার এখানে দক্ষতার সাথে এটা করতে পারছে না এখনও। সন্ত্রাস, চাঁদাবাজ, সমাজবিরোধী অপরাধী যারা এখনও কিন্তু তাদের অপরাধ কার্যক্রম করে যাচ্ছে, নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। সরকার চেষ্টা করছে, বলছে, কিন্তু সেটাও শতভাগ এখনও সফলতা অর্জন করা যায়নি। এটা এককভাবে আমরাও মনে করি সরকারের একার পক্ষে সম্ভব হয় না। সকল রাজনৈতিক দল, জনগণ, গণমাধ্যম, প্রত্যেক স্টেক হোল্ডারের একটা সমন্বয়, সহযোগিতা প্রয়োজন হয়। তা না হলে জুলাই বিপ্লবের প্রত্যাশা শুধু একটা সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আগামী বাংলাদেশ, এটাকেই আমরা বলছি নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ। এবং সেই বাংলাদেশে প্রথম হলো যে রাষ্ট্রের কাঠামোটা এমন হতে হবে যে প্রতি 5 বছর পর নির্বাচিত হয়ে যে সরকারই আসবে সে যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে, কর্তৃত্ববাদী না হয়ে ওঠে। এই জন্য জুডিশিয়ারি, সংবিধান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সংস্কারের যে উদ্যোগ চলছে, এটা যদি করতে পারা যায় তাহলে ফেয়ার ইলেকশানে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে। তারা ফ্যাসিস্ট হবে না, জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাথে সরকারের ভারসাম্য, তারপরে বিচারপতি নিয়োগের বিধি, সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল যেগুলো প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করেছিল, সেই সব জায়গাগুলো সংস্কারের নানান চিন্তা চলছে। এবং ইলেকটোরাল প্রসেসটাকে সংশোধন করা, এটা যদি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম একটা পরিচ্ছন্ন রাষ্ট্র কাঠামো পাবে, পরিচ্ছন্ন নির্বাচন ব্যবস্থা পাবে, পরিচ্ছন্ন জনপ্রশাসন পাবে, অর্থনীতিতে লুটপাট, ব্যাংক, বিনিয়োগ এ নিয়ে যে জটিলতা ক্ষমতাসীনরা করেছে, সেখানে একটা বড় সংস্কার করতে হবে। পুলিশের সংস্কার, আইনের সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করলে আমার মনে হয় যে এমন একটা বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে, যেখানে দারিদ্র থাকবে না, অভাব অনটন থাকবে না। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তো বলেন যে লোকেরা উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে বেরিয়ে আসবে, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে সে কাজ পাবে। এই যে বেকারত্ব না থাকা, কাজ দিতে না পারলে শাসকের দায়িত্ব সকলকে বেকার ভাতা দেওয়া, কলকারখানায় বিনিয়োগের ব্যবস্থা করা, অর্থনীতির লুটপাট বন্ধ হওয়া এবং দুর্নীতি দূর করা, দুর্নীতিগ্রস্তদেরকে আইনের আওতায় আনা, এবং যারা ক্ষমতায় থাকবেন তারা অন্তত অবৈধ কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবেন না। আমাদের আমিরে জামাত 19শে জুলাইয়ের সরার্দি উদ্যানের জনসভায় যে আশাবাদ ব্যক্ত করেছেন, যে তিনি দলের প্রধান হিসেবে বলেছেন যে জামাত ইসলামের কোনো লোক যদি এমপি নির্বাচিত হয়, মন্ত্রী নির্বাচিত হয়, তো আমাদের সরকারের সুযোগের যে ফ্ল্যাট দেয় আমাদের মন্ত্রী এমপিরা তা নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না আমাদের লোকেরা, নগদ টাকার ছাড়াছড়ি করবে না, উন্নয়নমূলক কাজে সরকার যে বরাদ্দ দেবে সেই টাকার উন্নয়ন কাজ করে জনগণকে সে টাকার হিসাব দেবে। তা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রধান কি কথা সাহস করে বলতে পেরেছে যে আমার এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, আমার এমপি মন্ত্রীরা তারা সরকারের দেওয়া প্লট স্বল্পমূল্যে নেবে না? এটা বিশাল সাহসিকতা এবং নৈতিক শক্তির ব্যাপার। এটাই আমাদের স্বপ্নের বাংলাদেশ। তো নেতৃত্বে যদি সৎ পার্লামেন্টারিয়ানরা আসে, আর আইন যদি, আমরা বলেছি যে নির্ভুল সুবিচারের আইনই হচ্ছে যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্য দিয়ে আমাদের সমাজ এবং মানুষের কল্যাণে দিয়েছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী নির্বিশেষে সবার জন্য কোরআনের বিধানই হচ্ছে কল্যাণ। এটাই হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণা, এটাই একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা। সেই রাষ্ট্র আর নেতৃত্বে দুর্নীতিমুক্ত নেতৃত্ব, সৎ নেতৃত্ব, এটা আসলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জুলুম থাকবে না, ভিন্ন মতের উপরে দমন থাকবে না, সামাজিক, রাজনৈতিক, ভোটাধিকার, সভা সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকার, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, তাই না, এগুলো তাদের থাকবে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এগুলো তো ছিল না। তো মানুষ এই 1 বছরে কিছুটা ফিল করছে যে রাষ্ট্র যদি ভিন্ন মতকে দমন না করে তাহলে মানুষ কত স্বস্তিতে থাকে। এই বছরখানেক আমরা পলিটিক্যাল পার্টিগুলো ফিল করছি। এটা আগামী বাংলাদেশ, এরকমই একটা বাংলাদেশ আমরা দেখতে চাই।
দৈনিক সংগ্রামকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দৈনিক সংগ্রামকে।